সুপ্রিয় দর্শক, সবাইকে একুশের সংবাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। এই মুহূর্তে উপস্থাপনায় যুক্ত আছি আমি আল আমিন এম তাওহিদ। আমার সাথে আজকে ভিজুয়াল আর্টিস্ট জগৎ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন বাঁধন খান। তিনি একজন ভিজুয়াল আর্টিস্ট। আজকে তার সাথে কথা বলবো। বাঁধন খান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে একুশের সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন লাগলো? আপনাদের আমন্ত্রণে অনেক বেশি নিজেকে গর্ববোধ করছি, ভালো লাগছে এসে। আচ্ছা, আপনার ভিজুয়াল জগৎ, যেহেতু আপনি ভিজুয়াল একজন আর্টিস্ট, কেমন যাচ্ছে এই দিনটা? ভিজুয়াল আর্টিস্টের সাথে সবচেয়ে বড় একটা পরিচয় হলো আমি একজন ডিজাইনার, সেই সাথে পারফরমেন্স আর্টিস্ট। সো পারফর্মিং কথাটার সাথে আমরা হয়তো বা যুক্ত থাকতে পারি যে অনেকে জানে যে গান, নাচ বা এইসব, কিন্তু আসলে পারফরমেন্স আর্টের যে আরেকটা ধারা আছে, সেটা আসলে সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ খুব কম ইন্টেলেকচুয়াল, খুব কম জানে। সো আমি এখন সমসাময়িক কিছু কন্টেম্পোরারি ধারায় কিছু কাজ করছি। তো নট অনলি ভিজুয়াল বাট অলসো আমার ডিজাইনিং এবং সেই সাথে আমার পারফরমেন্স আর্ট মানে দুটোই ক্রমান্বয়ে চলছে আর কি। আচ্ছা, তারপরে আপনার এই আর্টিস্ট জগতে কত সালে প্রবেশ করা হয়? আচ্ছা, শৈশব থেকে আমার ছোটখাটো করে আগে আঁকা হতো। তো সেই সময় তো আমার দেশের বাড়ি দিনাজপুর। তো ওই জায়গাটাতে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাভাবে ওভাবে কোনো, যেরকম এখন আমরা যেরকম দেখতে পাই অহরহ অনেক স্কুল, কলেজ, একাডেমিতে ড্রয়িং শেখানো হয়, ছবি আঁকা শেখানো হয়, কিন্তু আমার সময় সেই সময়টা সেরকম সুযোগ ছিল না। তো আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশের বিশিষ্ট একজন শিল্পী বা হাশিম খান স্যারের নাম আমরা সবাই জানি। তো উনি তো বইয়ের প্রচ্ছদ ছবি আঁকা থাকতো, মানে ছোট ছোট ছবি থাকতো। তো আমরা তখন তো বুঝতাম না যে আসলে এত বড় আর্টিস্টের আঁকা বা বইয়ের মধ্যে পিকচার আসে বই থেকে। তো যাক, ওখান থেকে যা দেখে দেখে সেটাকে কপি করে করতাম। তো এইভাবে করতে করতে আস্তে আস্তে তো ওখানে উনিরই কোনো হয়তো কোনো সিনারি, 21শে প্রভাত ফেরি বা বসন্তকালের কিছু ছবি, তারপর আমরা যে ঝিঙে ফুলের হয়তো কবিতাটা পড়েছি, ওখান থেকে যে একটা ইলাস্ট্রেশন থাকে, ওই ইলাস্ট্রেশন দেখি ছবিগুলো ওভাবেই কিছু একটা প্রতিযোগিতা স্কুল থেকে বললো যে 16 ডিসেম্বর কি 21শে ফেব্রুয়ারিতে প্রতিযোগিতা, তোমাদেরকে ছবি আঁকতে হবে। তো ওইগুলোই আর কি আমি করতাম, কপি টু কপি। তো দেখতাম যে আমার এই পর্যন্ত আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমার পুরস্কার লাইফে কখনো আসেনি না। তো আমি জেলা, উপজেলা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে অনেকগুলো পুরস্কার পেয়ে থাকলাম। তো সেই থেকে আমার ছবি আঁকার আগ্রহটা আরো বেশি দিনে দিনে বেড়ে গেল। তারপরে যখন আমার মানে কৈশোর জীবন, যখন আমাদের এসএসসি শেষ হলো, তারপর ইন্টারমিডিয়েট শেষ হলো, তখন সবাই তো চিন্তা করে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি কি হব আসলে, আমি কি হব আসলে। তো সেখান থেকে তো আমি ছবি আঁকা আঁকি। তো আমি এর ফাঁকে ফাঁকে আমার মঞ্চ করা হতো। হ্যাঁ, একটু আমি সঙ্গীত জগতে, একটু থিয়েটার, নাটকের সাথে একটু যুক্ত ছিলাম। তো ওভাবে করতে করতে আমার বিটিভিতে একটা অডিশন ছিল। তো টেলিভিশনে পান্থসাহারির জীবন খুঁজে একটা সিরিয়াল। তো ওই সিরিয়ালের অডিশনে তো আমি টিকে যাই। তো আমার শুট তো হচ্ছে আপনার এই দিয়ে আপনার রামপুরাতে, একদম যে বিটিভি যে রামপুরা ভবন, তো ওদের ভিতরেই আবার আপনার ইনডোরের মধ্যে কিছু ল্যান্ডস্কেপিং ওদের আছে। তো ওখানে আমাদের শুট হচ্ছে। তো শুট শেষে তা একবার আমাদের একটা শুট পড়লো ঠিক শাহবাগে আমাদের এই সোহরাওয়ার্দীতে। তো ওরকম জায়গায় যখন আসলাম, তো ঠিক লাঞ্চের সময়, তো আমাদের একটু প্যাক আপ টাইম চলছে যে আমাদের লাঞ্চ হবে। তো আমাকে একজন বললো যে সামনে চারুকলা একটা আছে, তুমি একটু ঘুরতে পারো, তোমার ভালো লাগবে, যেহেতু তুমি ছবি আঁকো, একটু শৈল্পিক, তো ভালো লাগবে। তো আমি যখনই গেটে পা দিয়েছি, তো আমার যখন এন্ট্রিটা নিয়েছি, আমি তখন থেকে খুব অবাক হয়েছি। এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে যখন আমি আগাচ্ছি, তো আমার কাছে আমার কিউরিওসিটি, আমার ফ্যাসিনেশনটা আরো বেশি কাজ করতেছে যে আমি কোথায় আসলাম, এটা কোন জগৎ। সো একটার পর একটা ধাপ যখন আপনি ঢুকবেন, তো আপনার গ্যালারির পাশে, জয়নাল গ্যালারির পাশ দিয়ে আপনার পেইন্টিং ডিপার্টমেন্টটা শুরু হয়, তারপরে প্রিন্ট মেকিং, এরপরে আস্তে আস্তে সিরামিক ডিপার্টমেন্ট, তারপরে স্কাল্পচার, এইভাবে করে আমি পুরো আমার বাউন্ডারিটা ঘোরা হয়ে গেল। খুব সুন্দর। হ্যাঁ, একটা ঘোরা হয়ে গেল। এবং শেষে তবে প্রতিটা ডিপার্টমেন্টে একটু একটু করে আমি ঢুকলাম, যেহেতু লাঞ্চ আওয়ার ছিল, যে সেই সময় ওদেরও একটা, তো স্টুডেন্টদেরও একটা ব্রেক থাকে। তো তারপর দেখছি যে না, ওই ব্রেকটা বাদ দিয়েও কেউ আঁকছে, কেউ হয়তো বা স্কাল্পচার করছে, কেউ হয়তো বা প্রিন্ট মেকিং করছে, কেউ সিরামিক্সে কাজ করছে। তো আমি ওখানে তখন একটা ভাইয়ের সাথে পরিচয় হলাম, সে অবশ্য মারমা
উপজাতি মারমা। তো আমি তখন ভাইয়ের নাম্বারটা আমি নিয়েছিলাম যে এখানে আসলে পড়তে গেলে কি করতে হয়, কি করতে হয়। আমি নিজেও জানি না যে আসলে এটা চারুকলা নামে একটা ইনস্টিটিউট আছে, এখানে মানে আর্টের উপর পড়াশোনা হয়, আটার উপর পড়াশোনা এটা পড়াশোনা জানাই ছিল না। জানাই ছিল না। সো এমন একটা অবস্থা। তারপর উনির সাথে যোগাযোগ করতে থাকি। তারপর উনি বললো যে এটা হচ্ছে তোমার তুমি কি পড়ো, তখন আমি যে আমার মাত্র এসএসসি শেষ হয়েছে, ওকে যে এটা তো ইন্টারের পরে পরীক্ষা দিতে হয়, তো তুমি ইন্টার শেষ কর, তখন তুমি আমার সাথে যোগাযোগ করো। তারপরে এরপরে যখন আমার প্রায় আমার শুটিংয়ে আসা হতো এবং তার সাথে আমার যোগাযোগ করা হতো। আচ্ছা। তো এইভাবে আস্তে 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 তার সাথে যোগাযোগ। তারপরে তো 2013 সালে আমি প্রথম পরীক্ষা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরে আমার প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারে আমার অল্প জন্য হয়ে গেছে। তারপর আমি অন্য বিশ্ববিদ্যালয়ে আমার চারুকলা নিয়ে আমি তখন পড়াশোনা করলাম, আর্ট অ্যান্ড ডিজাইন। তো তারপরে আমি মেজর ইন গ্রাফিক ডিজাইনে মেজরিটিটা আমি ডিজাইনে রাখলাম, আর ওটাকে কম্পোজারে রেখে আমি আমার BF/MF আমি শেষ করলাম। এখন একটু গবেষণা করছি এবং সেই সাথে আমার পারফরমেন্স আর্ট নিয়েও আমি কাজ করছি। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এই যে জুলাইয়ে যে অভ্যুত্থান গেল, অগস্ট, এই সময় কি ভূমিকা ছিল? এই সময়ের ভূমিকা আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এটা নিয়ে আসলে কথা বলাটা খুব কঠিন একটা ব্যাপার। আর যেহেতু আমরা হচ্ছে শিল্প এবং সংস্কৃতি মনা মানুষ, তো আসলে আমরা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনাতে যেতেই চাই না, বিকজ এটা আমরা সবাই জানে যে রাজনৈতিক বিষয়গুলো খুব একটা পলিটিক্যাল ইস্যু থাকে। এগুলো আসলে কথা বলার মতো আমাদের মনে হয় আমাদের কাছে না, এটা হচ্ছে অনেক রাজনীতিবিদরা কথা বলা। তবে এখানকার একটা ভূমিকা নিয়ে যদি আমি একটা কথা বলি, আমার লাস্ট পারফরমেন্স আর্ট ছিল রাইটস নিয়ে মে মাসের 1 তারিখে। তো ভিজুয়াল আর্টিস্ট, চিত্রশিল্পী হোক বা যারা একটু গবেষণা নিয়ে কাজ করে, আর্ট অ্যান্ড কালচার নিয়ে যারা গবেষণা করে, শুধু আর্টিস্ট তো সবাই হয় না, আর্টিস্ট তো সবাই হতে পারে না। হ্যাঁ, সবাই মনে করেন যে পড়াশোনা করে, অনেকে পারে না, অনেকে এস্টাবলিশড হয় না। তারাই এস্টাবলিশড হয় যাদের চিন্তা চেতনাটা আসলে অতটা ডেপথনেস থাকে। তো আমি দীর্ঘদিন ধরে গবেষণা করছিলাম, তো একটা জিনিস আমার কাছে খুব বেশি একটা জিনিস মনে হচ্ছিল যে আমাদের না সোসাইটির কিছু মানুষ, নট অনলি রাজনীতি, কিছু মানুষ আমাদের না একটা অদৃশ্যভাবে আমাদেরকে না, আমাদের মুখ, আমাদের হাত সবকিছুই বেঁধে ফেলেছে। এবং আমরা যে শুধু যে রাইটস নিয়ে যদি আমি বলতে হয়, এটা তো মে দিবসের একটা এই কনসেপ্ট নিয়ে করা, কিন্তু এটার মধ্যে আমি সবগুলো টপিকগুলোকে একটু ব্লেন্ড করার চেষ্টা করেছি। সো দেখা যাচ্ছে যে এটা 1886 সালের কথা, যুক্তরাজ্যের শিকাগোতে হে মার্কেটে একটা ঘটনা নিয়েই আজকে মে দিবস। এবং সেটার শ্রমিকদের একটা আন্দোলন ছিল, তার ন্যায্য 8 ঘন্টা কর্ম দিবস নিয়ে। এবং সেটা কিন্তু একটা এমন পর্যায়ে পৌঁছে গেল, এখন সেটা নিয়ে একটা বিভিন্নভাবে এটাকে এস্টাবলিশ করা গেল যে না, আমাদের 8 ঘন্টা দিতে হবে, বেশি আমাদের কাজ করব না, আমাদের পারিশ্রমিকভাবে আমরা পাচ্ছি না। তো এইভাবে করতে করতে প্রতিষ্ঠিত হলো। কিন্তু এই প্রতিষ্ঠা হওয়ার পরপরই দেখেন যে এখন বর্তমান জরিপে দেখা যায় 60 থেকে 80টা দেশে আমরা এখন মে দিবস পালন করছি। কিন্তু আসলে দিবসটা যে আমরা পালন করছি, শুধু পালনই করছি, কিন্তু এটার যে আসলে মূল যে কনসেপ্টটা ছিল বা এটা যে মূল ধারা, যেটা পালন করা মানে কি, আমি জিনিসটাকে মেনে চলবো, কিন্তু আসলে আমরা কখন মেনে চলছি? যত দিন যাচ্ছে, বাই টাইম, যত দিন যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, আমরা দেখতেছি যে কিছু একটা অদৃশ্য জিনিস আমাদেরকে কোলাপস করে ফেলতেছে, যে আমাদের ফ্রিডমটাকে আটকায় দিচ্ছে। আমরা কিছু স্বাধীনভাবে বলতে পারছি না, এটাও একটা আমাদের অধিকার যে আমরা স্বাধীনভাবে কথা বলবো, আমরা আমাদের সমস্যা নিয়ে কথা বলবো, আমরা আমাদের প্রবলেম নিয়ে কথা বলবো। সেখানে আমরা কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি, আমরা বলতে পারছি না, এবং বলতে গেলে কি হচ্ছে, আমাকে কেউ আবার অ্যাটাক করে ফেলতেছে। আপনার এই যে ভিজুয়াল আর্টিস্ট জগতে সবচেয়ে চ্যালেঞ্জিং কি ছিল, কোনো হুমকি কিংবা এখন পর্যন্ত? হ্যাঁ, আমি মামলা মামলা নাই, কিন্তু মামলার মতো হুমকি তো এসেছে, অবশ্যই মাস্ট বি। আর আমার পারফরমেন্স আর্ট করার ক্ষেত্রে এটা খুব রিস্কি আর চ্যালেঞ্জিং, বিকজ পারফরমেন্স আর্টের জায়গাগুলো হয় কিরকম যে একজন আর্টিস্ট জানে যে আমার এই জায়গাটা, বা যেরকম সে ক্যানভাসটা দেখে, যেমন একটা সে ছবি যখন সে ইমাজিন করে, রাইট, চিন্তা করে, তখন কিন্তু সে চিন্তা করে যে আমার ক্যানভাসের সাইজটা এরকম হবে, এতটুকু হবে। তো ঠিক যেমন পারফরমেন্স আর্ট নট অনলি যে আপনার শুধু ইনডোরে হয়, নট অনলি লাইক দ্যাট, এটা হচ্ছে আপনার
শিল্পী যে কোনো জায়গায় নির্বাচন করতে পারে। এখন আমাদের দেশে এই প্রথাটা বা এই কালচারটা কিন্তু খুব একটা স্টাইলিশ না, যার কারণে হয় কি যে আপনি আমার বেশিরভাগ পারফরমেন্স গুলোই সব ওপেন। সো সেই জায়গাগুলোতে যে আপনার আউটডোর যখন আমি করি, এই জায়গায় করতে গেলে পারমিশন লাগবে, অমুক জায়গায় করতে গেলে পারমিশন লাগবে, রোডে করতে গেলে রোড পারমিশন লাগবে। এখন আমি পারমিশনের পিছনে ছুটবো নাকি আসলে আমি আমার কাজের পিছনে ছুটবো? আর পারফরমেন্স আর্টের একটা মেইন কনসেপ্ট হলো যে আপনি নিজস্ব স্বাধীন ধারায় করবেন এবং একটা স্পেসিফিক জায়গায় করবেন, একটা ডিউরেশন থাকে, ওই ডিউরেশনের টাইমটাতে আপনার শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে আমরা আসলে এটার সাথে ইউজ টু না, এখন আমরা জানি না যে আসলে হোয়াট ইজ দ্য পারফরমেন্স আর্ট। তবে এখন বর্তমানে অনেক তরুণরা কাজ করছে, অনেক এই বিষয়টা আরো বেশি তরুণরা এখন আগের চেয়ে এখন অনেক বেড়েছে। যেমন আমাদের যদি প্রতিষ্ঠিত শিল্পী নাম বলি, যে আমি যার দ্বারা খুব বায়াস, যার দ্বারা আমি খুব অনুপ্রাণিত হয়েছি, সেটা হচ্ছে নাজিয়া আন্দালিব প্রিমা আন্দালিব নাজিয়া, উনিকে বলে ম্যাডামের কাজ আমি অনেকগুলো কাজ দেখেছি এবং ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মারিনা ম্যাডামের আমার কিছু কাজ আমার খুব ভালো লাগে। যে রিদম জিরো যেটা দেখছি, এটা তো আমার পুরো গায়ে কাটা দেয়, মানে এত সুন্দর একটা কনসেপ্টে তিনি এটা বুঝিয়েছেন। তো এরকম তো আমি চিন্তা করলাম যে হোয়াই নট উই আর টাচ টু দ্য ইন্টারন্যাশনাল। বাংলাদেশে এরকম অনেক তরুণ আছে, অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যাদের প্রতিভাটা আসলে কোলাপস হয়ে আছে একটা বাউন্ডারির মধ্যে। হ্যাঁ, উই আর নট ওপেন আপ, আমরা ওপেন হতে পারতেছি না ফর আওয়ার সোসাইটি অ্যান্ড ফর দ্য, যেটা আপনি বললেন যে বাধার সম্মুখীনগুলো হয়। এমনও আমার কাছে কিছু হিস্টোরি আছে পারফরমেন্স আর্টিস্টদের যারা মার পর্যন্ত খেয়েছে, পাবলিকের হাতে খেয়েছে, তারপর হচ্ছে তাকে হচ্ছে পুলিশ, হ্যাঁ, তারপর পুলিশরা হ্যারাসমেন্ট করেছে, কিছু রাজনীতিবিদরাও হ্যারাসমেন্ট করেছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে কিছু কিছু জায়গা থেকে শিল্পের যে স্বাধীন জায়গাটা, সেটা কিছুটা তলানিতে আছে, এখনো আছে। তো এটাকে ওপেন করাটা খুব দরকার। যার তাহলে আমরা কি করব যে আমরা ইন্টারন্যাশনাল যে আর্টিস্ট গুলো আছে তাদের সাথে আমরা নিজেদেরকে একটা কম্পারিজন বা আমরা একটা লেভেলে দাঁড় করাতে পারবো। আর এটা পারার মতো করে আমাদের বাংলাদেশের শিল্পীদের অ্যাবিলিটি যথেষ্ট আছে বলে মনে করি। খুব সুন্দর। এই আর্টিস্ট জগতের এখন বর্তমানের অবস্থাটা কি বর্তমান বাংলাদেশে যদি আপনি অবস্থার কথা বলি, তাহলে এখন সমসাময়িক যে বিষয়টা আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পর থেকে সবগুলো দেখেন যে একটু আমরা এলোমেলো, রাইট? আমরা এটা তো সত্য যে আমরা সবাই একটা এলোমেলো অবস্থায় আছি, কোনো গোছানো অবস্থা নেই। তাই সেই জায়গা থেকে আর্ট অ্যান্ড কালচার নিয়ে ভাবার মতো কি আছে, মানে ভাবার মতো তো কারো সময় নেই। এখন মানুষ সবাই গুনছে সবজির দাম, এখন সবাই গুনছে চালের দাম, জীবন মানে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায় এটা নিয়ে মানুষ এখন খুবই ভাবছে। তো এই রিয়েলাইজেশন থেকে যে আপনারা কিছু করবেন বা শিল্প বা সংস্কৃতি যে এগিয়ে যাওয়ার যে পরিমাণ আসলে প্রভাব পড়ছে আপনাদের উপর এই সময়টা, এটা খুবই প্রভাব পড়েছে। এটা আপনি মানে আমরা দেখছি যে প্রভাব পড়ছে না, কিন্তু পড়েছে। এবং আপনি হয়তো জানেন যে বেশ কিছু প্রোগ্রাম, এই যে ন্যাশনাল ছিল, সামিট ছিল, বা আরো এই যে কিছু বাজারে একটা প্রোগ্রাম দেখলাম, প্রায় একবার, দুইবার, তিনবার, চারবার প্রায় শিডিউল চেঞ্জ হলো, ডেট চেঞ্জ হলো। তো এখানে হয় কি, যারা শিল্পীরা যারা যে আগ্রহে একটা ভাস্কর্য, একটা খুব শিল্পকলায় আপনাদের হওয়ার কথা ছিল, সেটা অনেক দিন ধরে পেন্ডিং, কিন্তু অনেক দিন ধরে শিল্পীর কাজগুলো পড়ে আছে। এখন দেখেন যে একটা কাজ যখন পড়ে থাকে, অবশ্যই সেখানে ধুলা বা পলিউশন, সার্কুলেশন, এয়ার সার্কুলেশন তো আমাদের আছেই। তো এই সার্কুলেশনের মাধ্যমে কি হয়, এটা আমাদের তো পড়ছে। তো শিল্পী যেভাবে জিনিসটাকে উপস্থাপন করতে চায়, এটাকে পরে আবার রিঅর্গানাইজ করে আবার সেটাকে প্রেজেন্ট করা টাফ হয়ে যায়, আবার প্রোগ্রামটা অনেক ঝামেলা হয়ে যায়। তো এরকম অনেকগুলো প্রোগ্রাম শিডিউল ডিলে হচ্ছে এরই মধ্যে কিছু প্রোগ্রাম হচ্ছে না তা না, কিন্তু কিছুটা তো প্রভাব পড়েছে খুব ভালোভাবেই। কেউ যদি এই আর্ট অ্যান্ড কালচার এই সাবজেক্টকে যদি আসতে চায়, তাদের জন্য কি থাকবে, ওই কি আসলে তাদের চ্যালেঞ্জিং গুলো কিভাবে মোকাবিলা করবে? চ্যালেঞ্জিং বলতে কি, যেটা সত্যি কথা, যেটা অপ্রিয় হলো সত্যি কথা, আসলে এই পড়াশোনাটা আসলে আমি মনে করি যে হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য না, টোটালি না। এটা আমরা সবাই জানি যে এটা ইন্টারন্যাশনালি খুব
সাহিত্যশালী যারা ছিল তারাই হচ্ছে এই আর্ট, কাজগুলো। মিউজিক, হ্যাঁ, এগুলো নিয়ে পড়াশোনা করতে, স্টাডি করতো। আর বাংলাদেশের মতো যারা মানুষ যারা আছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে যারা আসে, তারা খুব কষ্ট করে, মানে প্রচুর প্রচুর কষ্ট করে, টিউশনি করায়, হয়তো বা ছোট ছোট কিছু কাজও করে তাদের এটা চালিয়ে নেয়, মানে পড়াশোনা চালিয়ে নেয়। বা এরকম অনেক স্টোরি আছে যে খুব ভাঙা গড়ার সময় দিয়ে তারা হচ্ছে নিজেকে একটা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু এখানে একটা কিন্তুর কথা এই জন্যই বললাম যে বাংলাদেশে উই আর নট রেসপেক্ট টু দ্য আর্ট অ্যান্ড আর্টিস্ট, আর্ট অ্যান্ড আর্টিস্ট, রাইট? আমরা সবকিছু দেখতে পছন্দ করি, যে আর্টটা দেখতে পছন্দ করি, কিন্তু মূল্যায়ন করতে যাই না, মূল্যায়ন করতে চাই না। যার যেখানে যোগ্যতা পাওয়ার কথা সেই জায়গাটা আসলে সেভাবে হচ্ছে না, হয়ও না, দেওয়াও হয় না। অ্যান্ড উই আর নোন দ্যাট, সবাই জানি আমরা যে উই আর কাইন্ড অফ পলিটিক্যাল শিকারও তো এখানে আছে, পলিটিক্স তো সব জায়গায় আছে। তো সেই জায়গাগুলো থেকে এরকম। তো আমি যাদেরকে বলবো যারা আর্টিস্ট হতে চায়, তাদেরকে আসলে আর্টিস্ট হওয়ার মতো নিজের মনের জায়গাটা থেকে যে প্রশান্তিটা আগে দেখতে হবে, যে আমার ভালো লাগে কোনটা। আর যারা আসতে চায় তাদেরকে অবশ্যই ওয়েলকাম। আসলে আমাদের পরিবারটাই অনেক বড় হবে এবং আমরা বাংলাদেশকে আরো সুন্দরভাবে নিজেদের মেধা বুদ্ধি দিয়ে আমরা সেটাকে সাজাতে পারি। আপনারা হয়তো বা দেখেছেন জুলাই অভ্যুত্থানের পরে, আপনি দেখেন প্রত্যেকটা রোড, প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা ওয়াল, আপনি গ্রাফিতি বলেন, এভরিথিং দেখেন কতটা একদম ছেয়ে গেছে, রাইট? এরকম রঙিন বাংলাদেশ সবাই আমরা দেখতে পছন্দ করি, সবাই পছন্দ করি, কিন্তু এটাকে ধরে রাখা, এটাকে কন্টিনিউ করা, এটাই হচ্ছে দরকার। আর এটার জন্য আমাদের পরিবার, সমাজ তথা আমাদের সরকারকেও প্রচুর সাপোর্ট দিতে হবে, বা এখানে প্রচুর আমি মনে করি যে আলাদা একটা ভর্তুকি বা একটা ব্যবস্থা দরকার, যেখানে তাদের মেধাকে তারা সুন্দর করে প্রকাশিত করতে পারবে, প্রয়োগ করতে পারে, বা নিত্য নতুন কিছু শিখতে পারে। হ্যাঁ, এই যে সরকারি পৃষ্ঠপোষকতা তো অবশ্যই দরকার। যেরকম জেলা শিল্পকলা একাডেমিগুলোতে আর্ট অ্যান্ড কালচারের যে সেগমেন্টগুলো আছে, সেখানে কিন্তু ছবি আঁকাও আছে। কিন্তু দেখেন, এই যে অনেকগুলো ছেলে মেয়ে কিন্তু এই বিভিন্ন রকম ইউনিভার্সিটি থেকে বলেন বা আর্ট কলেজ থেকে বলেন পাশ করে তারা বের হয়েছে, হ্যাঁ, কিন্তু দেখেন সঠিক জায়গায় কিন্তু সঠিক লোকটা নেই। আপনি যাই দেখেন যে ওই শিল্পকলার মধ্যে দেখেন যে যেই ছেলেটা আর্ট শিখাচ্ছে সে হচ্ছে ফাইন আর্টস রিলেটেডই না, সে স্নাতকোত্তর তো দূরে থাক, কোনো ডিগ্রি নেওয়াই তার নাই, সে ছবি আঁকা শিখাচ্ছে। তাহলে বাচ্চাটা কি শিখছে? তো এরকম প্রত্যেকটা শিল্পকলায় যদি এদেরকে নিয়োগ দেওয়া হতো এবং প্রত্যেকটা স্কুলগুলোতে যদি আর্ট অ্যান্ড ক্রাফট চালু করা হতো, যে দেখেন পড়তে পড়তে তো বাচ্চারা খুব বোরিং হয়ে যায়, সপ্তাহে 5 দিন, হ্যাঁ, এর ফাঁকে যদি একটা দিন আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু একটু সেগমেন্ট থাকলো, তাহলে বাচ্চারা পড়াশোনাতে অনেক বেশি মজা পায়, আসলে বেশি মজা পায়, এবং বাচ্চারা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, তাদের মনের বিকাশটাও হয়। অর্থাৎ বলা যায় যে বাংলাদেশে যাকে দিয়ে ভূত ছাড়াবেন তাকে ভূতে ধরছে, এমনটাই তো মনে হয়। অর্থাৎ যে জায়গাটা যে লোকের প্রয়োজন সেই জায়গাটায় সেই লোকটা নাই, কারণে এই সকল সেক্টরগুলো আসলে অনেক পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে পড়ছে, এবং এই পিছানোটাই আসলে আমাদের সমাজটাকে পিছিয়ে দিচ্ছে। কারণ আপনাদের শিশু তো আগামী দিনে ভবিষ্যৎ, যাকে দিয়ে লিডিং দেওয়াবো আমি, সেই লিডারটাকে যদি আমি ঠিক মতো গ্রো আপ না করতে পারি, তাহলে এ কি নেতৃত্ব দিবে আমার জন্য, কি ফসল দিবে? সেটাই তো কথা, একেবারে চমৎকার যুক্তিসঙ্গত কথা। হ্যাঁ বাঁধন ভাই, আপনার ফিউচার নিয়ে কি ভাবছেন? ভবিষ্যৎ তো অবশ্যই বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই, যেন আমার মাধ্যমে যেন বাংলাদেশ যেন একটা মাত্রা যোগ করতে পারি, সেখানে যেন একটা ভালো নাম হয় যে না, বাংলাদেশে এমন একটা আর্টিস্ট আছে, কাজ করছে। ওই যে কিন্তু বললাম যে আসলে উই আর বায়াসড ফর দ্য পলিটিক্স, আমরাও একটা মানে পলিটিক্সের কিছু না কিছুতে শিকার, যার কারণে আমাদের জায়গাগুলোকেও কেউ আমাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না। যেরকম অনেক প্রবীণ যারা আছেন, শিল্পীরা আছেন, তারা যদি নবীনদেরকে যদি একটু সুযোগ করে দেয়, তাদের সাপোর্ট দেয়, আমি মনে করি বাংলাদেশে এরকম অনেক ক্রিয়েটিভিটি ছেলেমেয়েরা আছে যারা অবশ্যই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে মানে টক্কর দেওয়ার মতন বা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার মতোই আছে, কিন্তু সুযোগের অভাব একদম মাস্ট। সুযোগের জন্যই আমরা পাচ্ছি না, এটাই হচ্ছে সবচেয়ে। কারণ যদি আপনি দেশের বাহিরে চলে যান,
সেই জায়গাটা থেকে আসলে কি ধরনের চাহিদা হতে পারে বা? আমি দেশের বাইরে অনেকবার যাওয়ার চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল আমার অনেক পছন্দের দেশ হচ্ছে জাপান। সো জাপান আমার মিস্টেকলি একবার দুইবার আমার মানে হলো না। তো আমার লাস্ট ওয়ান রাশিয়াতে আমার হয়েছিল। তো ওখানে যে আপনার জুলাই অভ্যর্থনের পরে এখন সবকিছু বাংলাদেশের সভ্যতা আসলে কি, আমাদের বাংলাদেশে নিজস্ব কোনো সভ্যতা নাই। যেহেতু আমাদের পাকিস্তান সিন্ধু সভ্যতা, সেটা পাকিস্তানে, হ্যাঁ, ভারতীয় সভ্যতা ওদের ভারতে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সভ্যতা নিজস্ব কোনো সভ্যতা নাই। হ্যাঁ, তো যার কারণে দেখা যাচ্ছে যে আমরা ওই টেরাকোটা নিয়ে চালিয়ে দিচ্ছি, কিন্তু আসলে ওটাও কিন্তু ভারতীয় উপমহাদেশ থেকেই আসা। তো আমি চেষ্টা করছিলাম যে যেরকম আর্ট অ্যান্ড কালচারের কিছু কিছু সভ্যতা আছে, যেরকম বাইজেন্টাইন সভ্যতা, মিশরীয় সভ্যতা, ইনকা সভ্যতা। তো আমি যদি চাচ্ছিলাম যে এই সভ্যতার দেশগুলোতে যেয়ে যদি একটা হায়ার ডিগ্রি নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো বাংলাদেশকে আমি কিছু অ্যাজ এ ফাইন আর্টসের জন্য কিছু হলো নতুন কিছু করতে পারতাম। হ্যাঁ, যেরকম বাংলাদেশে কি আছে, শুধু হচ্ছে আপনার সিরামিক্স ডিপার্টমেন্ট, স্কাল্পচার ডিপার্টমেন্ট, ওরিয়েন্টাল আর্ট আর পেন্টিং অ্যান্ড প্রিন্ট মেকিং, এটুকুই। গ্রাফিক ডিজাইন ইদানিং মানে খুব জনপ্রিয়, গ্রাফিক ডিজাইন আছে। কারণ গ্রাফিক ডিজাইন, আমি যখন বাইরের দেশে ইন্টারভিউ দিছিলাম যে আমি গ্রাফিক ডিজাইন, তো ওরা বলে হোয়াট, মানে এটা কি, মানে ওরা জানে সেটাকে প্রিন্ট মেকিং, রাইট? সো ওরা গ্রাফিক ডিজাইনটা জানেই না। সো এরকম, সো আমি চাচ্ছিলাম যে ডিজাইনের জায়গাটাকে আর একটু বেশি সুন্দর করে ইন্টেরিয়র করে একটু ওপেন আপ করা, বা নতুন কিছু সংযোজন করা, যেন এখানে কিছু মানে ওদের দেশের মতো আমাদের দেশেও কিছু একটা মানে লেভেল করার মতো কিছু একটা করতে চাই। মানে আমার খুব ইচ্ছা যে আমি কিছু ওখান থেকে নিয়ে আসলাম এখানে ফর এক্সপেরিমেন্টাল, আমি কিছু সংমিশ্রণ ঘটালাম এই এডুকেশনের সাথে। এটা আমার খুব একটা ইচ্ছে ছিল। অসাধারণ চিন্তা শক্তি। তো আমরা তো শেষ প্রান্তে, 21 সংবাদের দর্শকদেরকে আসলে কিছু বলার আছে কিনা? দর্শকদেরকে একটুকুই বলবো, আপনারা সবসময় নিজের মন মানসিকতাকে আপনারা ক্ষীণ মনটা না রেখে সেটাকে ব্রড করার চেষ্টা করবেন। আর প্রকৃতি পরিবেশের উপর অবশ্যই যত্নবান হবেন, নিজের প্রতি যত্নবান হবেন। আর এই তো 21 সংবাদের সাথেই থাকবেন আর আমাদেরকে সাপোর্ট দিবেন, আশা করি এতটুকুই। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি বাংলাদেশকে ভালো কিছু দিতে পারি, সেভাবে আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভিজুয়াল আর্টিস্ট বাঁধন খান ভাই, তিনি আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা শেষ প্রান্তে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, 21সংবাদ.com সবাইকে কথা বলার সুযোগ করে দিচ্ছে প্রতিনিয়ত আমাদের স্টুডিওতে তরুণ প্রজন্ম, নারী উদ্যোক্তা, সমাজকর্মী, তারপরে বিনোদন জগতের নানা শ্রেণীর মানুষ, রাজনীতি, সামাজিক, তারপরে অর্থনৈতিক সব বিষয়ে আমরা কিন্তু গল্প করে থাকি। এই গল্পে আমাদের সাথে নানা ধরনের যারা অতিথি রয়েছেন, যেসব বিষয় বিশেষজ্ঞ, তারা কিন্তু আমাদের সাথে এসে গল্প করছে। আপনারা যদি কেউ গল্প করতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে মেসেজ অপশন রয়েছে, আপনারা সেখানে মেসেজ করতে পারবেন। আপনারা কমেন্টসের মাধ্যমে মন্তব্য করতে পারবেন। কেউ যদি আমাদের সাথে গল্পে যুক্ত হতে চান, অবশ্যই আসতে পারবেন। 21 সংবাদ সবার জন্য উন্মুক্ত। তো প্রতিদিনের ন্যায় আজকের আমাদের ছিল সাহিত্যের আর্টিস্ট, ভিজুয়াল আর্টিস্টের গল্প, এবং সেটি আপনারা শুনতে পেরেছেন। সেভাবে আশা করি আপনারা নিজের জীবনটাকেও সাজাবেন। আজকের এই ছিল 21 সংবাদে। যুক্ত ছিলাম আমি আল-আমিন এম তাওহীদ, আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত ছিল ভিজুয়াল আর্টিস্ট বাঁধন খান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।